হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো চলুন শুরু করে যাক। ঈশানীদের বাড়িটা মফস্বলে। সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিচ ঢালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট্ট লনেও জল জমে গিয়েছে। চারিদিক কর্দমাক্ত। হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব, কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদা মাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর। কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতেই ভেতর থেকে বেরিয়ে আসেন ঈশানীর মা রোকেয়া প্রাচী। এক হাতে সরু লাঠি, তার চোখে মুখে ভীষণ রুষ্টতা। দেখেই বোঝা যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ভেতরের ঘর থেকে ঈশানীর ছোট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগে যে উষার ওপর দিয়েই এক ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তার বুঝতে বাকি নেই ঈশানীর। ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সালোয়ারে ছিটে আসা কাদা মাটিগুলো হাতের সাহায্যে ঝাড়াতে ব্যস্ত। ঠিক সে সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা ছোড়েন রোকেয়া। এখন আসার সময় হলো? তোকে গত সপ্তাহে বাড়ি আসতে বলিনি? মায়ের কথার তোড়ে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর। ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা। মাস শেষে যে টাকাটা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলেই তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম। যদিও বা বৃদ্ধা না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টত হয়েছে তার চেহারার ভাঁজে। গম রঙা রাজহংসীর মতো গায়ের রং সেই কবেই হারিয়ে গিয়েছে রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ করেছে, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গম রঙা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী। মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে। ঢলঢলে পানপাতার মতো কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়ে লাভটা কি হলো? সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনির রং যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি ওড়াবেই। ছোটবেলা থেকেই সাপের বাচ্চা, কাল নাগিনী, জিনে ধরা, ভূতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী। শুধু কি তাই, চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধা বোধ করেনি মহল্লার মানুষ। আর তুলবেই নাই বা কেন? ঈশানীর 14 গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও। অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্য ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা। যেন মেয়েটা নিজেই নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে। সব দোষ ওর। বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসেও এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তো এটা সর্বনাশ নয় তো আর কি? কথাগুলো ভাবতে ভাবতেই মুখের আদলে কাঠিন্যতা ভর করল রোকেয়ার। তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমাকে কাজ দেখাচ্ছিস? মাস শেষে বাড়িতে 2 টাকা দিস বলে মায়ের মুখে মুখে এভাবে তর্ক করছিস? এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি? বাঙালি মায়েদের সেই একই ইমোশনাল ব্ল্যাকমেইল। ঈশানী এগুলোতে অভ্যস্ত। মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো করেই জানে তার মা। ব্যাপারটা নতুন কিছু নয়। তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে, বরং মাকে উপেক্ষা করে পা বাড়ালো নিজের রুমে। ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল, ঠিক তখনই রোকেয়া বেগম পিছু ডেকে বলেন, নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও, আর যাই করো, বিকেলে ছেলের বাড়ির লোক আসছে, তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয়। মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা, আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বলেন, আবারও মানে? বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করল। জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা?
সেই তো সকলে আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া কি খুব প্রয়োজন? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী। উল্টো অপারগ শুকনো চেহারা নিয়ে আস্তে করে চলে গেল নিজের রুমে। পুরনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভেতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অবধি, যার দরুন অযত্নে থেকে থেকে অসম্পূর্ণ রয়ে যাওয়া ইট কাঠের দেওয়ালে দীর্ঘদিনের শ্যাওলা জমে একেবারে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে পুরনো আমলের এই দোতলা বাড়িটি। ঈশানীর বাবা নেই, বহু আগেই ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট বোন উষা আর ঈশানীর বৃদ্ধা নানিই বসবাস করেন। আয়ের উৎস বলতে বাবার রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার। এছাড়া মামা মামিরা সবসময় খোঁজ খবর রাখেন বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের। ছোট্ট সংসার, খেয়ে পড়ে বেশ ভালোই দিন চলে যায়। অযথা দুঃখের হাতছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়। দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোটবেলা থেকে মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর। ঈশানীর সবচেয়ে বেশি অভিমান মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিন বাসেও নি। ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারত? ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করল ঈশানী। মনে মনে ভাবল, থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী। ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন, মাইয়াটা আজগাও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমেই আছে। উষার কথায় বৃদ্ধা বোধহয় সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে। কিন্তু বিধিবাম, এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাটতে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নানির অবশ্য উপরওয়ালাই খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনও এসে পৌঁছয়নি, ওই জন্যেই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পন্ন হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি, কি ভাবছ? উষার কথায় ধ্যান ভাঙে নানির। তিনি বুঝে পান না এই টুকুনি 1.5 ইঞ্চি মেয়ের কথাবার্তার সিঁড়ি এত খারাপ কেন। কই ঈশানী তো এমন না, নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা, একেবারে ধেরে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জাত ছিমড়ি, দাঁতাল গোলাহান না হাইসা খাউন খা, আমার লগে মস্কারা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাঙ্গা দিমু। ছোট্ট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ট্যাগ করেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবুতে চিবুতে ভেঙচি কেটে উষা বলে, বুড়ির তেজ কমেনি এখনো, কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইস্যু, আরে ওই ইস্যু, খাউন খাইতি না? দুপুর তো যাইতাছে গা, আর একটু পরে পোলার বাড়ির লোক আলিয়া পড়ব তো। নানির চেঁচামেচির তোপে পড়ে ঘুমটার গাঢ় হল না ঈশানীর। অগত্যা কি করণীয় না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে এসে দরজা খোলে সে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে পিছু হাঁটতে হাঁটতে বললেন, আয় আয়, খাইতে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে ওড়না চড়িয়ে নানির পেছন পেছনই বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট্ট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহোদরা তাই ঈশানী ওকে আপন বোনের মতোই স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝের আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? বড় আপুর কথায় জবাব দেয় না উষা, চুপচাপ মুখ কাঁচুমুচু করে বসে রয় মাথা নইয়ে।
ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করেছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছু বলেও না। এইটুকুনি মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিকমতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে প্রাচী রোকেয়া বলে ওঠেন, বড়টার একটা ব্যবস্থা করি, তারপর এটাকেও ধরব। মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী। কি সব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ, অথচ কথার পারদে প্রতিবাদী ঝঙ্কার। মেয়ের কথা কানে তুললেন না রোকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কি না সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা, তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কি এটা হয়ে থাকে? জানা নেই ঈশানীর। তবে ওর সাথে শুরু থেকেই এটা হয়ে এসছে। ইন্টারমিডিয়েট পাশ দেওয়ার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর। কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রোকেয়া প্রাচী। তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়ের বিয়েটা হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজ উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগংও তিনিই পাঠান। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশেই হয়েছিল, কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তাতে কি ঈশানীর একটুও আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়। ঈশানীরও তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। নিঝুমও তো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। কই ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়ি ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছের একেবারে পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বললে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কি করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো, কারণ ছোটবেলা থেকে ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো একটাই বুলি গেলানো হয়েছে যে এই পরিবারে মায়ের কথাই শেষ কথা। একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা, কতটা বিপরীত। সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিকমতো, যেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র, তবুও দুপুরবেলার সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসছে ধরণী। বোধহয় সন্ধে গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গোধূলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, হাতে গোনা কয়েকজনই এসছেন, তার মধ্যে ছেলের মাও রয়েছেন। আলাপচারিতা আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে রোকেয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, শাড়িটা অবধি পরেনি। ভিন্নটা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় এক ফালি ঘোমটা টেনেছে শুধু। মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় শুধালেন, সে কি আপা, মাহিন আসেনি? মায়ের এটুকু কথাতেই ঈশানী বুঝল যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধুই কি মাহিন, আগে পরে কিছু নেই? নিজের অজান্তেই এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওরই অগভীর ভাবনার সুতো ছিঁড়ল মাহিনের মায়ের কথায়। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি। যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মামুনি এবার ঈশানীকে ডেকে উঠলেন। ঈশানী, আমাদের দিকে একটু তাকাও মা। কোনরূপ কপটতা অবলম্বন না করেই আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতোই আটকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মণি এমন নীল কেন? কি লাগিয়েছ চোখে? ভদ্রমহিলা আরও কিছু বলার আগেই
তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে। আহ, চুপ করবে তুমি? অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বলেন, তুমি খুব সুন্দর ঈশানী মা, তোমার চোখ দুটোও অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যিই উপরওয়ালার সৃষ্টি অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভেতরে নিজেরকে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করল। হুট করেই সকল জড়তা ঝড়ঝড়িয়ে পড়ে গিয়ে মনির মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর। সত্যি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে? আমার প্রেমে পড়ে যাবে? তাহলে কি নিঝুমই ঠিক বলেছিল, এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনও বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারো উপদেশ পেলে সেটাকে নিছক করুণা মনে হয় ঈশানীর। কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যিই কথা বলেছেন? ঈশানীর মন গহনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পরমুহূর্তেই রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে তিনি বলেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করল একে একে সকলকে। আর এভাবেই ক্ষিনিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাগদাত্তায় রূপান্তরিত হল ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগাং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময় বাড়ি পৌঁছাবে সে। এদিকে পতিঙ্গা ফিরতেই জয়া আন্টির সে কি রাগ। সপ্তাহ বাদে আবার বাড়ি যাবে শুনে তো ঈশানীকে তক্ষুনি কাজ থেকে বের করে দেয়। পরে অবশ্য জিশান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয়া আন্টিকে। বলেছিল, আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিশানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়া আন্টি। ওদিকে জিশান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে চায়, দুদিন আগেই ফিরল, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে, সেই প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিশান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে, তখন ঈশানী নিজে গিয়ে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী এক সপ্তাহ ও ওভারটাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়া আন্টি ব্যবসায়ী মানুষ, কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব নেই কোনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়? মনে মনে দারুণ এক মতলব এঁটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক। তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে, তাই হবে। আগামী এক সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে, বিনিময়ে পরের এক সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও, বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেটেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা, গত এক সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠছে মেয়েটা, তবে হাল ছাড়েনি। জিশান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতোয় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে, কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি। জয়া আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভারটাইমের ব্যাপারটা না জানে জিশান, কারণ আর যাই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ 5ম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটির ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। কাল জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে গাড়ি বা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো। বাস, সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হওয়া ভাবনায় নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল ঈশানী।
অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরখ করে নিল ও। ঠিক এমন সময় একদম হুট করেই নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাঁচের দেওয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে। চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঁঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দেও হচ্ছে। কিন্তু কিসের শব্দ হচ্ছে তার কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী, কারণ একটু আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনও থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময় এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবুও ভেতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতেই শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করল ঈশানী। দেখল কালো হুডি, কালো ব্যাগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যেই কেউ ভয়ে আতকে উঠবে এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নুইয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝল লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের ওপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখ ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি? কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতেই আচমকা জাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করল লোকটা। রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খাপচে ধরল ভয়ঙ্কর কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু এক ধ্যানে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতোই নির্জীব সেই দৃষ্টি। এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর এক কদম দু কদম পা ফেলে এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেলে কালো মাস্কের আড়াল থেকেই রাশভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল লোকটা, ফাকিং ব্রাউন পিপল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাওয়ার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরেই। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগের সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো। কি অদ্ভুত! ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি। এরপর নিজের গলায় প্যাঁচানো হাফ সিল্কের ওড়াটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্ততভাবেই সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডাক্তারকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? এখন আমি আসছি। এক নাগারে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনও অনুভূতিহীন শূন্য চোখে একধানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পানে। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এমনিতে অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরও একবার ঝটকা খেল ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠছে। আজ হচ্ছেটা কি ওর সাথে? এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করেই মনটা কেমন কু গাইতে শুরু করে ঈশানীর। কোনো কালেই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনেই বলতে শুরু করে, নানি বলতো কালো বিড়াল রাস্তা কাটা একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে?